যে এখানে ওই একজন সে মাইকেল হবস একজন এই আর্টিকেলটা লেখছে, মানে সে লেখছে এবং সে আর্টিকেলের নামটা দিয়েছে ওয়েলকাম টু দ্য ট্রাফিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। ট্রাফিক গাড়ির ক্যাপিটাল, গাড়ির এখানে রাজ্য, গাড়ির এখানে রাজ্য, গাড়ির ব্যাপক গাড়ির এখানে চলমান ঢাকা শহরে। আপনি কি ল্যাপটপে? হ্যাঁ আপনি কি ল্যাপটপে? হ্যাঁ হ্যাঁ। ও, আপনি কি হেডফোন ইউজ করতেছেন? না না, হেডফোন না। কেন, কথা শোনা যাচ্ছে না? একটু হচ্ছে, একটু ডিলে হচ্ছে, একটু পরে পরে শোনা যাচ্ছে। আর সমস্যা নেই, আচ্ছা হবে হবে। আচ্ছা, আমি কাছে এসে বলতেছি। অর্থাৎ এখানে যেটা হলো ট্রাফিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ যত ধরনের গাড়ি আছে পৃথিবীতে, জ্যাম জ্যাম যে শহরগুলোতে বেশি আছে সেই শহরগুলোর ভিতরে ঢাকা শহর একটা। এখন শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, ঢাকা শহর একটা। এই ঢাকা শহরের জ্যাম নিয়ে মাইকেল হবস, এই যে বনামে একজন লোক, উনি একটা আর্টিকেল লিখেছেন, ওয়েলকাম টু দ্য ট্রাফিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। এটার উপরে ভিত্তি করে এই আর্টিকেলটা, এবং এটা আমাদের টেক্সট, এটা আমরা পড়ছি। তো ওনার অভিজ্ঞতাটা উনি বর্ণনা করছেন যে উনি কোথায় আছেন বর্তমানে। আই মিন টাইনি স্টিল কেজ অ্যাটাচ টু এ মোটরসাইকেল। ছোট একটা স্টিল কেজের ভিতরে আছি, একটা মোটরসাইকেল আছে এটার সামনে, অর্থাৎ সিএনজির কথা বলছে। স্টার্টারিং থ্রু ট্রাফিক ইন ঢাকা, ঢাকার গাড়িগুলো রাস্তার মধ্যে এটা স্টার্টারিং থ্রু, একটু একটু করে আগাচ্ছে, ধুকে ধুকে মরছে, স্টার্টারিং থ্রু ধীরে ধীরে আগাচ্ছে। In the last 10 minutes we have moved forward maybe 3 feet, অর্থাৎ যে সিএনজিতে উনি উঠছেন এটাতে উনি সম্ভবত গত 10 মিনিটে উনি 3 ফিট আগাইতে পারছেন কেবল, ইঞ্চ বাই ইঞ্চ। দ্য ড্রাইভার র্যাঞ্চিং দ্য হুইল লেফট অ্যান্ড রাইট, গাড়ির যে হুইল আছে এটাকে লেফট রাইট করে সে র্যাঞ্চিং করে খুব কষ্টে একটু 3 ফিট আগাইতে পারছে গত মানে 10 মিনিট আগ পর্যন্ত, 10 মিনিট ধরে। রিগলিং ডিপার ইনটু দ্য ওয়েজ, এবং একটা ওয়েজ মানে ফাঁকা জায়গা পেয়েছে একটা ডেলিভারি ট্রাক এবং একটা রিক্সার মাঝখানে একটু ফাঁকা জায়গা পেয়েছে, এটার ভিতর দিয়ে সে রিগলিং ডিপার একটু ভিতরের দিকে চলে গেছে, অর্থাৎ হুইলটা হুইলটা ডানে বায়ে মুচড়ে র্যাঞ্চিং করে সে রিগেল করে খুব কষ্টে টেনে এটা দুইটা ফাঁকা দিয়ে, রিক্সা এবং ডেলিভারি ট্রাকের ফাঁকা দিয়ে এসে ভিতরের দিকে একটু সামনের দিকে আগে গেছে। আপ হেড, একটু আগালে, দ্য ট্রাফিক ইজ জ্যামড সো ক্লোজ টুগেদার, গাড়িগুলো একটার সাথে একটা এত ক্লোজলি আছে যে পেডেস্ট্রিয়ানস আর ক্লাইম্বিং ওভার পিকআপস, অর্থাৎ পথচারীদের পার হওয়ার মতো জায়গা নাই, গাড়িগুলো এত ক্লোজ। তো পথচারীরা কি করছে, তারা ক্লাইম্বিং ওভার পিকআপ ট্রাক যেগুলো আছে, ছোট ছোট ট্রাক, এবং যেগুলো এমটি রিক্সা যেগুলো আছে এগুলোর উপর দিয়ে পার হয়ে যাচ্ছে। আমরাও তো হই, যখন জ্যাম, যে বিভিন্ন জায়গায় ফার্ম গেট বা বিভিন্ন এরিয়াতে যখন জ্যাম খুব বেশি হয় তখন আমরা কিন্তু এই কাজটা করি, তাই প্রায়। 2 rows to my left is an ambulance, আমার গাড়ির সারির দুই সারি পরে আছে একটা অ্যাম্বুলেন্স একটা রয়েছে, এটা স্পিনিং ব্লু লাইট, এটার উপরে যে ব্লু লাইটটা আছে এটা স্পিন করছে, ঘুরছে ইউজলেসলি, অপ্রয়োজনীয় ভাবে। This is what the streets here look like from 7 o'clock in the morning until 10 o'clock at night. উনি বলছেন যে এই রাস্তাগুলো এরকমই দেখা যায়, ঢাকা শহরের রাস্তাগুলো এরকমই দেখা যায় সকাল 7টা থেকে শুরু করে এবং সকাল রাত্র 10টা পর্যন্ত এরকমই দেখা যায়। ইফ ইউ আর রিচ, আপনি যদি ধনী হন আপনি এগুলো গাড়ির ব্যাক সিটে বসে এক্সপিরিয়েন্স করবেন, আর যদি গরিব হন তাহলে আপনি কি করবেন, এক্সস্ট ফিল করবেন। আপনি এই বিষয়গুলো রিক্সাতে বসে এখানে ক্লান্ত বা শ্রান্ত হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়ে যাবে। আই এম সিটিং ইন দ্য ব্যাক অফ এ, এক্সস্ট মানে ঝামেলার ভিতরে বসে থেকে এখানে নিঃশ্বাস নিতে হবে। আই এম সিটিং ইন দ্য ব্যাক অফ এ সিএনজি,
আমি একটা সিএনজির ভিতরে বসে আছি। The three-wheel motorcycle shaped like a slice of pie. এই যে সিএনজির কথা বলছে। এগুলো অবশ্য সিএনজি না, এগুলোকে বলা হয় মিশু। এই যে দেখতে পাচ্ছ, এই যে ট্রাফিক পুলিশ এবং তার সামনে যেটা, এগুলো কিন্তু মিশু মিশু বলে, একসময় বলতো। এই যে এর আগেরটা মনে হয় এটা সিএনজি, এই যে এটা আগেরটা। এগুলো স্কুটার স্কুটার। এই যে এইটা, এই যে দেখা যাচ্ছে না 3 চাকারা, এই যে 3 চাকার এটা। ওই আচ্ছা আমি, একই সিএনজি, এটার বলতো স্কুটার। হ্যাঁ স্কুটার বলে এগুলোকে, মানে মিশুও বলে অনেক সময়, মিশু। এই যে এটা, এটা মিশু। আর এই হ্যাঁ, যে বুঝতে এটা দেখা পারছি। যাচ্ছে যে এটা হলো সিএনজি। ঠিক আছে। তো এখন জি। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে উনি বলছেন যে এই যে সিএনজিটা, এটা স্লাইস অফ পাই, পাই কেক যেরকম থাকে, পাই কেকের মতো, পাই কেকের টুকরার মতো। শুয়ে থাকো, শুয়ে থাকো, শুয়ে থাকো। পাই কেকের টুকরার মতো, কাভার্ড উইথ স্ক্রেপ মেটাল। এই যে এগুলো কিন্তু উপর দিয়ে যে এটার উপরে যে ছাউনিটা থাকে, সিএনজির উপরে যে ছাউনি থাকে, দেখবা যে স্ক্রেপ মেটাল দিয়ে বিভিন্ন, স্ক্রেপ বলতে বিভিন্ন ধরনের যেগুলা হালকা পাতলা তৈরি করার পরে যেগুলো থাকে, বা এগুলোর জন্য স্ক্রেপ মেটাল বিভিন্ন বানানো হয় আলাদা, এগুলো দিয়ে ছাউনি দেওয়া থাকে। আই এম ওয়ার্কিং হিয়ার অন এ হিউম্যান রাইটস প্রজেক্ট। ওই লোকটা অর্থাৎ মাইকেল হবস, উনি একজন হিউম্যান রাইটস প্রজেক্ট অর্থাৎ হিউম্যান রাইটস ওয়ার্কার আর কি, প্রজেক্টে কাজ করছেন। বাট ওয়েন এভার আই আস্ক পিপল ইন ঢাকা, যখনই উনি মানুষদেরকে জিজ্ঞাসা করেন যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর আসলে এই ঢাকার নগরীর জন্য কি করতে পারে, তারা আমাকে বলে যে আপনারা ট্রাফিক, আমাদের শহরের যে যে যানজট নিয়ে কিছু কাজ করেন। এলিভেটিং ট্রাফিক কনজেশন ইজ ওয়ান অফ দ্য মেজর ডেভেলপমেন্ট চ্যালেঞ্জেস। ওনার মতে, বা আসলেই দেখা যাচ্ছে কি যে ট্রাফিকের যে কনজেশনটা আছে, ট্রাফিকের যে ট্রাফিকের যে কনজেশনটা আছে, যে জ্যাম জ্যাম ঢাকা শহরে আছে, এটাকে এলিভেট করা, দূর করাটা একটা প্রধানতম উন্নয়নের পথে একটা বড় ধরনের অন্তরায়, চ্যালেঞ্জ। আজকের সময়ে, আমাদের এই যুগে ট্রাফিক জ্যামটা দূর করা খুবই কঠিন ব্যাপার। হাফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন অলরেডি লিভস ইন সিটিস। আসলে বিশ্বের যত জনসংখ্যা আছে তার মাঝে অর্ধেক জনসংখ্যা বর্তমানে বিভিন্ন দেশে শহর অঞ্চলে বাস করে। এবং ইউনাইটেড নেশনস একটা এস্টিমেট করেছে, যে অনুমান করেছে যে দ্য প্রপোর্শন, এই যে বর্তমান বিশ্বের 50% লোক, তারা যদি শহর অঞ্চলে বসবাস করছে, এটার ইউএন বলছে যে 2050 সাল নাগাদ 70% লোক শহরে বসবাস করবে। ঢাকা দ্য ওয়ার্ল্ডস ডেন্সেস্ট অ্যান্ড ফাস্টেস্ট গ্রোয়িং সিটি। তো ঢাকা হলো সবচেয়ে সবচেয়ে গভীর, মানে ঘনবসতিপূর্ণ এবং সবচেয়ে ফাস্ট, দ্রুততম, দ্রুত সময় এটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। এটা একটা কেস স্টাডি, একটা গবেষণার একটা স্টাডি হতে পারে যে কিভাবে এই প্রবলেমটা এতটা খারাপ হতে পারে, এবং এই প্রবলেমটা থেকে বের হওয়াটা খুবই কঠিন একটা বিষয়। ঢাকা's infrastructure doesn't match the scale of its population. জনসংখ্যার অনুপাতে যে পরিমাণ রাস্তাঘাট, অন্যান্য যে সাপোর্টিং যে সুযোগ সুবিধা থাকার দরকার, এটা কিন্তু ঢাকা শহরে এটা নাই, ম্যাচ করে না। যেই হারে জনসংখ্যা সেই হারে কিন্তু রাস্তাঘাট, বিভিন্ন সুযোগ সুবিধা, ট্রান্সপোর্টেশন বা এগুলো কিন্তু কিছুই নাই। জাস্ট 7% অফ দ্য সিটি ইজ কাভার্ড বাই রোডস। যে একটা শহরের, এই শহরের মাত্র 7% জায়গায় খালি রাস্তা, যেখানে প্যারিস, ভিয়েনা, এইসব জায়গায়, এইসব নগরীর, তাদের জায়গার, টোটাল জায়গার 25% ওরা কিন্তু জায়গা রাস্তার জন্য ছেড়ে দিয়েছে। তাহলে তাদের এখানে সুন্দর হবে না? তা আমাদের এখানে সুন্দর হবে? ঢাকা অলসো সাফার্স ফ্রম দ্য অ্যাবসেন্স অফ প্ল্যান। আমাদের এখানে প্ল্যান্ড কোনো রোড নেটওয়ার্ক নাই, সবই লোকে উল্টাপাল্টা। তারপরে আমাদের এখানে 650টা মোড় আছে, ইন্টারসেকশন। ওই যে যেমন 10 নম্বরের গোল চত্বর, এগুলো ইন্টারসেকশন। এরকম ইন্টারসেকশন আছে আমাদের 650টা মেজর, আরো তো ছোটখাটো আছে। এর মধ্যে 60টা ট্রাফিক লাইট আছে আমাদের, এবং এইগুলোর মধ্যে অনেকগুলো কাজ করে না। এর মানে হলো যে দ্যাট মিনস পুলিশ ফোর্স ইজন্ট এনফোর্সিং। পুলিশ ফোর্স এনফোর্স করছে না, প্রয়োগ করছে না ড্রাইভিং এবং পার্কিং রুল গুলো। আর না হলে জ্যাম হবে কেন, জ্যাম হয় কেন? এই যে বিভিন্ন মোড়ে মোড়ে দেখা যাচ্ছে যে গাড়ি থামায় রাখছে, খবর নাই। তো এখানে পুলিশ ফোর্স কি করছে? তারা তো তাদের দায়িত্ব পালন করছে না। দে আর ইন দ্য ইন্টারসেকশনস ডাইরেক্টিং ট্রাফিক। তারা ওই গোল চত্বরে বসে থাকে, বা রুম একটা বানায় নিছে অমুক
কোম্পানি একটা রুম বানাই দিছে স্টিল দিয়ে মুড়িয়ে ফ্যান লাগিয়ে ভিতরে বসে থাকে, খালি ডান দিকে বাম দিকে যাও, এগুলোই করে। The cost of Dhaka's traffic congestion is estimated at 3.8 billion a year. এই যে এত কিছু সমস্যা হচ্ছে, এই এত কিছু সমস্যা হলে মানুষের কিন্তু মানুষের স্বাস্থ্যগত ব্যাপার, তেল পুড়ছে, সময় নষ্ট হচ্ছে, এইগুলো সব মিলিয়ে যদি হিসাব করা হয়, সময় কিন্তু টাকা, টাইম ইজ মানি, তাই না? অনেকের জন্য টাইম ইজ মানি, কারণ তার সময়টা খুব গুরুত্বপূর্ণ। তো কারো যদি, যার জন্য টাইম ইজ মানি, তার যদি তুমি সময় নষ্ট করো, তাহলে তার টাকা নষ্ট করলো আসলে। এরকম কিন্তু অনেক মানুষেরই এরকম কিন্তু হচ্ছে, এবং এটা প্রায় প্রতি বছর এটার লসের পরিমাণ হচ্ছে $3.8 billion পার ইয়ার। বিশাল একটা অ্যামাউন্ট, এন্ড দ্যাটস জাস্ট দ্য ডিলেস এন্ড এয়ার আপনি কি পলিউশন। আমার একটা খোটা দিয়ে দিলেন নাকি, একটা ছোট্ট একটা খোটা? তোমাকে কেন? আরে না, মজা করলাম। ও না, তোমাকে আমি খোটা দেই নাই তো। তোমার খোটা দেবো কেন? খোটা দেওয়া এটা কোনো ভালো কাজ না। আহ, খোটা দিতে পারি না, দিতে পারি। ওই যে আমি যে বললাম যে এটা মানে এই সময়ের মূল্য, টাইমিং। এটা তো আসলে বাস্তব। হ্যাঁ হ্যাঁ এখন মনে করো তুমি যদি ধরো হ্যাঁ হ্যাঁ। তুমি যদি ঘন্টায় 200 টাকা ইনকাম করো, হ্যাঁ, তোমার সুযোগ আছে। কারণ কেউ যদি তোমার সময়টা নষ্ট করে দেয় কোনো কারণে, হ্যাঁ, তাহলে এটা তোমার টাকাটা জি নষ্ট করলো না, কারণ তোমার তো টাইম ইজ মানি। তুমি যদি আট জি ঘন্টা কাজ করে তুমি যদি ঘন্টায় 200 টাকা পাও, তুমি 1600 টাকা পাবে। কেউ তোমাকে 1 ঘন্টা সময় নষ্ট করে দিল, তাহলে এটা কি হইলো? সে তোমার মানে টাকাটা নষ্ট করে দিল না? এজন্যই জি। সময়ের মূল্য দিতে দিতে হবে। তো সময়ের মূল্য দিতে না জানলে সেক্ষেত্রে জীবনে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা মানে খুব বেশি থাকে, তখন আগানো যায় না। and that's just the delays and the air pollution. তো এই যে 3.8 বিলিয়ন পার ইয়ার যে লসের কথা ওরা বলছে, এটা কিন্তু কেবল কাউন্ট করেছে কোন জিনিসগুলো? ডিলে, দেরি হওয়া, এবং এয়ার পলিউশন। এয়ার পলিউশনই কিন্তু একটা আমাদের কস্ট। এই যে এয়ার পলিউশনের কারণে কিন্তু আমাদের বিভিন্ন রোগ হচ্ছে, সর্দি কাশি জ্বর বিভিন্ন ধরনের। এগুলো হইলে কি আমাদের টাকা খরচ হয় না? তো এই যে আমরা যদি বিশুদ্ধ বাতাস বা বিশুদ্ধ পরিবেশ পেতাম, এয়ার পলিউশন না হইতো, তাহলে আমাদের তো এই স্বাস্থ্যগত খরচটা আমরা করতে হইতো না, তাই না? তো এটাকেও কিন্তু একটা কস্ট ধরা হয়েছে। নট দ্য লেস ট্যাঞ্জিবল লসেস ইন কোয়ালিটি অফ লাইফ। আর এই কোয়ালিটি অফ লাইফ এর যেই খরচ আছে, এটাও কিন্তু একটা লস। যে আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি, সবকিছু দিচ্ছি। আমি যদি এই একটা জুসও কিনা খাই, আমি যদি এক বোতল 15 টাকা দিয়ে পানি কিনা খাই, সেখানেও কিন্তু গভর্নমেন্টকে আই হ্যাভ টু পে ট্যাক্স, তাই না? আই হ্যাভ টু পে, মানে ভ্যাট ট্যাক্স সব দিচ্ছি। তো এত কিছু দিচ্ছি, গভর্নমেন্ট প্রত্যেকটা জিনিস থেকে আমার কাছ থেকে ভ্যাট ট্যাক্স আদায় করছে, কিন্তু কি দিচ্ছে? আমাকে তো কোয়ালিটি অফ লাইফ দিচ্ছে না। তাহলে আমার জন্য এটা লস না? তাহলে এই লসটা কি? লেস ট্যাঞ্জিবল, এটা দেখা যায় না। ট্যাঞ্জিবল মানে যেটাকে আমরা ধরতে পারি, ছুঁইতে পারি, যেটা ফিজিক্যাল একটা এক্সিস্টেন্স আছে, এটাকে বলা হয় ট্যাঞ্জিবল। আর লেস ট্যাঞ্জিবল মানে যেটার আছে, তবে এটাকে আমরা অতটা ফিজিক্যালি সামনে থেকে দেখা যায় না। কোয়ালিটি অফ লাইফটা আমরা দেখি না, যেটা হয়তো উন্নত বিশ্বে এরা এগুলো খুব কাউন্ট করে, কোয়ালিটি অফ লাইফটা এরা বিবেচনা করে, সবকিছুকেই ওরা একেবারে ছেড়ে দেয় না। প্যারাডক্সিক্যালি বিপরীত ক্রমে বা মানে হাস্যরসাত্মক ভাবে, যেটা দুঃখজনক ভাবে হলেও, মানে একদিকে দুঃখজনক আর আরেকদিকে খুশির ব্যাপার, এরকম একটা বিষয়। দ্য পুয়ার ইনফ্রাস্ট্রাকচার ইজ ওয়ান অফ দ্য রিজনস ওয়াই দ্য সিটি ইজ গ্রোয়িং সো ফাস্ট। দেখা যাচ্ছে যে এখানে পুয়ার ইনফ্রাস্ট্রাকচার, এই যে আমাদের এই যে শহরের, ঢাকা শহরের এখানে জনসংখ্যার অনুপাতে রাস্তাঘাট কোনো কিছু নাই, কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা নাই তেমন, আছে খুব অপ্রতুল। তারপরেও দেখা যাচ্ছে এই শহরে মানুষ বসবাস করার জন্য দ্রুত এই শহরটা বৃদ্ধি পাচ্ছে। এটা একটা প্যারাডক্স না, যে যেখানে সুবিধা থাকে সেখানে মানুষ যায়, তাই না? এই জন্য রাইটার এখানে বলছে প্যারাডক্সিক্যালি। প্যারাডক্সিক্যালি আমরা কখন ব্যবহার করি শব্দটা? যখন একটা জিনিস খারাপ। যেমন মনে করো যে একটা জায়গা, যেমন বস্তিতে গিয়ে কেউ থাকে না, যারা মানে একটু টাকা পয়সা আছে বা ইয়াতে, তো বা বস্তির উদাহরণ বাদ দিলাম, আমি আমি উদাহরণ দিলাম যে মনে করো যে কোনো একটা জিনিস খুব খারাপ, তো খারাপ জিনিসটার মধ্যে তো আমরা যাই না সাধারণত, তাই না? কিন্তু ঢাকা শহরের বিষয়টা উল্টো হয়ে গেছে। এখানে পুয়ার ইনফ্রাস্ট্রাকচার, রোড ঘাট নাই, তেমন রাস্তাঘাট নাই, যোগাযোগ ব্যবস্থা খুবই মানে সমস্যা। হ্যাঁ, তো তারপরেও দেখা যাচ্ছে কি যে সিটিটা
এই সিটি গ্রোয়িং ফাস্ট, খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এটা একটা প্যারাডক্স, এটা একটা প্যারাডক্স, মানে যেখানে নেগেটিভ জিনিস থাকার পরেও এখানে পজিটিভ কিছু বাড়ছে, তাহলে এটা একটা প্যারাডক্স না? এটাকে বলছে এখানে উইদাউট রোডস অর ট্রেনস টু হুইস্ক দ্যাম ইনটু সাবার্বস, যে এখানে ইনফ্রাস্ট্রাকচার গুলা থাকা উচিত ছিল, যে রোডস থাকা দরকার ছিল, ট্রেন থাকার দরকার ছিল, যাতে করে উইস্ক খুব দ্রুত, মানে শহরের খুব দূর থেকে ট্রেনগুলো ঢুকবে, আবার ট্রেনগুলো চলে যাবে পাবলিক নিয়ে। কোথায় যাবে? সাবার্বস গুলাতে। সাবার্বস বলতে বোঝাচ্ছি আমি প্রান্তীয় শহর। ধরো ধরো মনে করো সাভার, ধরো গাজীপুর, আওয়াজ করো না, গাজীপুর, অথবা ধরো নারায়ণগঞ্জ, অথবা আরো যে ঢাকা শহরের যে সাইড অঞ্চলগুলো আছে, এগুলো থেকে মানুষ খুব দ্রুত, গাজীপুর থেকে যাতে একটা মানুষ আধা ঘন্টায় এসে সে মতিঝিল কাজ করতে পারে, বা 45 মিনিট এসে সে যাতে 40 মিনিট এসে সাথে সে যদি কাজ করতে পারে, তাহলে সে কেন ঢাকা শহরে থাকবে? তাই না? তাহলে এই যে এই লোকটাকে যখন তুমি সুযোগ সুবিধা করে দিবে, উইস্ক করার, দ্রুত ইন এন্ড আউট করার সুযোগ সুবিধা করে দিবে, তখন সে কিন্তু থাকবে না। ঢাকা রেজিডেন্টস হ্যাভ নো চয়েস বাট টু ক্রাউড ইনটু দ্য মিডল। এই যে সুযোগ সুবিধা নাই, ইনফ্রাস্ট্রাকচার নাই, যার ফলে মানুষ এখানে শহরের মাঝখানে ভিড় করে, ইনটু দ্য মিডল। নো চয়েস, তাদের কোনো চয়েস নাই। সেট আপ স্লামস বিটুইন হাই রাইজেস, হাই রাইজ বিল্ডিং এর পাশে দেখবা যে বস্তি নিয়ে মানুষ থাকতেছে, কি করবে? এন্ড ওয়াক টু ওয়ার্ক, এবং হেঁটে হেঁটে, এবং হেঁটে তারা হেঁটে তারা তাদের কর্মে যোগদান করতে যাতে করতে পারে। Then there are the users of the roads. Besides pedestrians, the narrow lanes are shared by bicycles, rickshaws, scooters, motorcycles, CNGs, buses, and cars. আওয়াজ করিস না। বলছে যে এখানে দেন there are the users of the roads. রোডের মধ্যে কি কি অনেক ধরনের লোক রোড ব্যবহার করে, যেমন পথচারীরা আছে, দ্য ন্যারো লেন্স, এত ছোট ছোট ন্যারো রাস্তাগুলো তে কি চলে? বাইসাইকেল চলে, রিক্সা চলে, স্কুটার চলে, মোটর সাইকেল চলে, সিএনজি চলে, বাস চলে, বিভিন্ন ধরনের গাড়ি, বিভিন্ন ধরনের ভেহিকেল চলে। তো প্রত্যেকটা ভেহিকেলে কিন্তু আলাদা আলাদা একটা মুভমেন্ট, একটা স্পিড আছে। তো তুমি দেখবা যে যেসব রাস্তায় বিভিন্ন ধরনের ক্যাটাগরির মানে গাড়ি ভেহিকেল চলাফেরা করে, ওইসব রাস্তায় মানে জ্যাম বেশি, ওইসব রাস্তার যেই ভেহিকেল স্পিড, ট্রাফিক স্পিড, ওইটা খুবই দুর্বল। আবার যেসব রাস্তায় দেখবা যে শুধুমাত্র রিক্সা মিক্সা কিছু নাই, শুধুমাত্র ধরো মোটর সাইকেল বা থ্রি হুইলার, বাস, এগুলোর আবার গতি একটু বেশি। হ্যাঁ, তাহলে অল দিস মোডস টেক আপ আ ডিফারেন্ট অ্যামাউন্ট অফ স্পেস এন্ড হ্যাভ ডিফারেন্ট টপ স্পিডস। তাহলে এই যে রিক্সা, স্কুটার, মোটরসাইকেল, সিএনজি, প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু জায়গা লাগে রাস্তায়, প্রত্যেকটা আলাদা আলাদা স্পিড আলাদা। তাহলে এরকম মিক্স আপ হলে তো এখানে সময় নষ্ট হবে। Most people you talk to in Bangladesh blame the traffic jams on the rickshaws. অধিকাংশ মানুষই রিক্সাকে দোষারোপ করে যে রিক্সার কারণে ট্রাফিক জ্যাম হয়। There are too many of them and they say that they drive so slowly that they trap the cars, bus and CNGs behind them. রিক্সাকে তারা দোষারোপ করে, তারা বলে যে রিক্সাগুলো খুব স্লোলি চালায়, এগুলা স্লোলি চালানোর ফলে ট্র্যাপ হয়ে যায় আমরা, আমাদের কার, বাস, সিএনজি গুলা তাদের পিছনে পড়ে যায়। The government is under pressure to designate some lanes as cars only. The গভর্নমেন্টের উপর আবার একটা প্রেসার ক্রিয়েট করে যে গভর্নমেন্ট যাতে এমন এমন কিছু রাস্তা তৈরি করে যেগুলো শুধু কার চলবে, ডেজিগনেট করে দিবে, নির্দিষ্ট করে দিবে। To build wider roads and overpass. এই যে ওভারপাস যাতে করতে করে, আন্ডারপাস, ওভারপাস, হ্যাঁ, এমন এমন রোড বানাবে টু টেক দ্য স্লো ট্রাফিক ফ্রম ইন ফ্রন্ট অফ দ্য ফাস্ট, এত স্লো ট্রাফিকটাকে ফাস্ট যাতে করতে পারে। আওয়াজ করছে কেন? And this brings us to the third reason why the traffic problem is so difficult to solve. এই যে গাড়ি ঘোড়ার যে জ্যাম, এটা সলভ করাটা আমাদের জন্য খুব কঠিন কেন, এটা বিবেচনা করতে গিয়ে তৃতীয় একটা কারণ আমাদের সামনে আসে। অল অফ দিস ফিক্সেস সাউন্ড ইজি এন্ড অবভিয়াস। যে এই যে আমরা যে এতক্ষণ যে বললাম কথা, এগুলো সবই সুস্পষ্টভাবে একটা কারণ নির্দেশ করছে, এবং এগুলো খুবই স্পষ্ট এবং ইজিলি আমরা আন্ডারস্ট্যান্ডেবল কারণগুলো, বাট দে কাম এট এ কস্ট। কিন্তু
প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা কষ্ট আছে। তুমি যে কোনো জিনিস একটা করো না কেন, প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাকে খরচ করতে হবে, মূল্য দিতে হবে। 1.5 million people drive rickshaws for a living। 1.5, 1.5 মিলিয়ন লোক কি করে রিক্সা চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করে, প্লাস another few hundred thousand own and repair them। আরো অনেক সংখ্যক লোক এই রিক্সা মেরামত করে তাদের জীবিকা নির্বাহ করে। Government efforts to get people out of rickshaws and into buses and trains are going to attract huge opposition। এখন গভর্নমেন্ট যদি হঠাৎ করে রিক্সাগুলো বন্ধ করে দেয় তা এবং জনগণকে বলে যে আপনারা শুধু রিক্সা বাদ দিয়ে বাসে উঠবেন, ট্রেনে উঠবেন, তাহলে এটা কিন্তু জনগণের জন্য বা ওই একটা শ্রেণীর লোক যারা এই 1.5 মিলিয়ন লোক যারা রিক্সা চালিয়ে খায় এবং প্লাস আরো কয়েক হাজার বা কয়েক লাখ লোক এই যে রিক্সা মেরামত করে চলে, তাদের কিন্তু একটা হিউজ একটা অপোজিশন, তাদের পক্ষ থেকে একটা হিউজ একটা বাধা আসবে। Even increasing bus capacity is more complicated than it sounds। বাস ক্যাপাসিটিটা বাড়ানোটা যতটা মানে শুনতে খুব মজা লাগে, কিন্তু এটা কিন্তু বিষয়টা খুব কমপ্লিকেটেড, জটিল। A 2009 World Bank analysis found 60 separate bus companies in Dhaka। 2009 সালে ওয়ার্ল্ড ব্যাংকের রেকর্ড অনুযায়ী ঢাকা শহরে 60টা বাস কোম্পানি রয়েছে। সিন্স দ্য বাস কোম্পানিজ কম্পিট উইথ ইচ আদার ওয়ান অ্যানাদার, এবং এই 60টা বাস কোম্পানি একে অপরের সাথে কম্পিটিশন করে, প্রতিযোগিতা করে। দ্য ড্রাইভার্স হ্যাভ এভরি ইনসেন্টিভ টু ড্রাইভ অ্যাগ্রেসিভলি, এবং ড্রাইভাররা বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জন্য তারা ইনসেন্টিভ পায়, পুরস্কার পায়, বিভিন্ন বোনাস টাকা পায়, এন্ড টেক মোর প্যাসেঞ্জার্স, কারণ সে প্যাসেঞ্জার বেশি নিতে পারলে বেশি টাকা, দেন দ্য বাসেস ক্যান হোল্ড, যতটুকু বাসে জায়গা নেয় এর থেকে বেশি গাদাগাদি করে প্যাসেঞ্জার ঢুকায়। হোয়াটস মোর, এরপরে আরো বিষয় হলো দ্য পাবলিক ট্রান্সপোর্ট ইজন্ট অল দ্য পাবলিক। এই পাবলিক ট্রান্সপোর্ট যেটা জনগণের জন্য, পাবলিক ট্রান্সপোর্ট যেটা বলে আসলে এটা পাবলিক নয়, জনগণের জন্য নয়। মেনি অফ দ্য বাস কোম্পানিজ আর ওনড অর লিঙ্ক টু পলিটিক্যাল পার্টিস। এই বাস কোম্পানিগুলোর মালিকরা সাধারণত রাজনৈতিক দলের এবং পাওয়ারফুল ট্রেড ইউনিয়নের হয়ে থাকে। Government efforts to unify or regularize the system would amount to a hostile takeover of all of these small companies। যে গভর্নমেন্ট এবং এফোর্টস করছে যে এগুলোকে একসাথে ইউনিফাই করা যায় কিনা, এতগুলো কোম্পানি না হয়ে একটা দুইটা কোম্পানি থাকলে এগুলোকে রেগুলারাইজ কোন একটা নিয়ন্ত্রণের ভিতরে, আইনের ভিতরে আনা যায় কিনা, would amount to a hostile takeover। এবং এইটা করতে গেলে গভর্নমেন্ট থেকে অনেক শত্রু ভাবাপন্ন লোককে ফেস করতে হবে, অনেক ছোট ছোট কোম্পানিগুলো গভর্নমেন্টের বিরোধিতা করবে। The obvious solution is to separate the rickshaws from the cars, from the CNGs, give each of them lanes and lights according to the top speed। ওনার মতে যে যদি এই সমস্যার সমাধান করতে হয় তাহলে প্রত্যেকটা ভেহিকেল এর জন্য আলাদা আলাদা লেন বানাইতে হবে। যেমন রিক্সাকে অবশ্যই আলাদা একটা লেনে মানে দিতে হবে, যাতে তারা আলাদা লাইনে চালাবে। তারা কার থেকে, সিএনজি থেকে, এসব থেকে দূরে থেকে তারা আলাদা টপ স্পিড, যেহেতু তারা আলাদা একটা লেনে গাড়ি চালাবে, তাদের জন্য আলাদা টপ স্পিডে তারা আলাদা লেন থাকবে। এন্ড ক্রুশিয়ালি, এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি, মেক কার ড্রাইভার্স পে দ্য কস্ট অফ টেকিং আপ মোর স্পেস অন দ্য রোডস। এবং উনি বলছেন যে যে রাস্তায় যে যতটুকু জায়গা দখল করবে, মনে করো যে তোমার গাড়ি যতটা জায়গা রাস্তা দখল করবে ঠিক ততটা তুমি টাকা দিতে হবে। অর্থাৎ তুমি যতটুকু স্পেস দখল, মনে করো তুমি একজন মানুষ, দেখা যাচ্ছে যে একজন মানুষ একটা বিশাল একটা মাইক্রোবাস নিয়ে বা একটা বড় ধরনের একটা নোয়া গাড়ি নিয়ে চলতেছে ঢাকা শহরে, একটা মানুষের জন্য এত বড় দরকার আছে? তো তুমি যদি একটা নিয়ে চলবা তাহলে ওইটা টাকা দিতে হবে, ওই স্পেস। তুমি যেহেতু রাস্তার স্পেস দখল করতেছো, তোমার একজন যাবা, তুমি ওই পরিমাণ টাকা দিবা, বাট দ্যাট পলিটিক্যালি স্পিকিং ইজ আনরিয়ালিস্টিক। রাজনৈতিক ভাবে এটা কিন্তু খুবই অবাস্তব হবে এই দেশে। কার ওনার্স আর স্মল পার্ট অফ দ্য পপুলেশন। এই কার যারা চালায়, গাড়ি যারা মালিক এই দেশে, প্রাইভেট কার, তারা কিন্তু পপুলেশনের একটা ছোট একটা অংশ, বাট দে আর দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল। কিন্তু এই মানুষগুলো আবার খুব প্রভাবশালী। Every year, Dhaka adds an extra 37,000 cars to its already overcrowded roads। প্রতি বছর ঢাকা শহরে প্রায় অলরেডি ক্রাউডেড রোডগুলোর মধ্যে প্রতি বছরে 37,000 গাড়ি যুক্ত হয়। Think about all of this
from a Bangladeshi politician's point of view. এগুলো একজন বাংলাদেশি রাজনীতিবিদের যদি তুমি দৃষ্টিভঙ্গিতে চিন্তা করো, any attempt to solve the traffic mass, যদি কেউ এই ট্রাফিকের যে ঝামেলাটাকে সমাধান করতে আসে, তাহলে means annoying the poor, the middle class and the rich all at once. অর্থাৎ বর্তমানে ঢাকা শহরে ট্রাফিকের সমস্যা সমাধান করতে এলে সে হাত দিলে তাকে প্রথমেই অনেককে অখুশি করতে হবে। প্রথমে অখুশি করতে হবে গরিব মানুষকে, কারণ রিক্সা বন্ধ করে দিলে, এবং মিডল ক্লাস মানুষ এতে সমস্যা বোধ করবে, এবং রিচ পিপল তো আরো এরা প্রবলেম ফেস করবে, অর্থাৎ আন্দোলন হবে। Thanks to the donors in 2012, the government announced 2.75 billion plan to build a metro rail system. যে এখন বর্তমানে গভর্নমেন্ট মেট্রো রেল সিস্টেম বানাচ্ছে, এবং $45 million bus rapid transit line from the airport. 45 million টাকা খরচ করে র্যাপিড ট্রানজিট লাইন তারা তৈরি করছে এয়ারপোর্ট থেকে। ফর দ্য রেজিডেন্টস অফ ঢাকা ইট উইল কাম অ্যাজ আ রিলিফ, এগুলো রিলিফ হিসেবে ঢাকা শহরে আমাদের কাজ করবে। Whenever I asked my Bangladeshi colleagues how long it would take to get somewhere, they always gave two answers. আমি যখন কোনো আমার বাংলাদেশি কলিগকে জিজ্ঞাসা করি যে অমুক জায়গায় যেতে কতক্ষণ সময় লাগবে, তারা সবসময় আমাকে দুটো উত্তর দেয়। কি উত্তরগুলো হলো, উইদাউট ট্রাফিক মেবি 15 minutes, জ্যাম ছাড়া, গাড়ির জ্যাম ছাড়া তুমি 15 মিনিটে যাইবা, বাট উইথ ট্রাফিক, কিন্তু যদি জ্যাম থাকে হু নোস, আর কে জানে কতক্ষণ লাগে। অর্থাৎ এখানে বাস্তবতাটা কিন্তু উনি তুলে ধরেছেন, তাই না? আচ্ছা, এখন এই ট্রু ফলস গুলো বলো তো এখানে। যে the annual cost of traffic congestion is 3.8 billion টাকা, including less tangible costs such as quality of life. এটা কি বলো? দাঁড়ান, আসো নাকি তুমি, নাকি বলো? এটা ট্রু। হ্যাঁ, ঠিক আছে। এরপরটা বলো, only 10% of Dhaka is covered by roads. নো, ফলস। কি হবে সঠিক উত্তরটা? কি হবে? হবে 70% না? 7 only 7%। 70% তো ভালোই আছিল, তাহলে তো মানুষ বসবাস করা লাগতো, রাস্তাঘাটে ঘুমাই লইলে। সরি, ওই যে 770 মিলাই গেছে, বুঝছেন? 7। আচ্ছা, এরপরে বলো, each year 37,000 cars are being added to the streets of Dhaka. ট্রু। Okay, the author compares CNG to a piece of pie. ট্রু। Okay, according to the author, the public buses are truly public. ট্রু। True, public buses truly public না, কারণ এগুলো বিভিন্ন কোম্পানিতে বিভক্ত পলিটিক্যাল পার্টির মালিকেরা। অ্যাকর্ডিং টু দ্য অথর, মানে অর্থাৎ রাইটার এখানে একটু মজা করেছেন, উনি বলছেন যে পাবলিক বাসগুলো মোটেও পাবলিক না, কারণ এগুলো বিভিন্ন রাজনৈতিক বা ট্রেড ইউনিয়নের লোকেরা এরা নিজেরা চালায়, এগুলো পাবলিক না, মালিকানা দিয়ে চলে এগুলো। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন দেখো, এই যে তুমি এখানে শব্দগুলো মিলাও, স্টার্টারিং কোনটা হবে, বা যে কোনো একটা প্রথম মিলাও, এরপরে আমরা দেখতেছি, মিলাও। কেমনে মিলাবো? মনে করো যে তুমি এখান থেকে কোন শব্দটা তুমি জানো, বলো তো। এই যে কলাম এ থেকে কোন শব্দটার অর্থ তোমার জানা আছে, বলো। এক্সস্ট। পেডেস্ট্রিয়ান অর্থ জানো? না। আচ্ছা, তুমি কোন অর্থটা জানো? পেডেস্ট্রিয়ান অর্থ পথচারী। আর ইনফ্রাস্ট্রাকচার অর্থ জানো? না। ইনফ্রাস্ট্রাকচার অর্থ রাস্তাঘাট, ভৌত অবকাঠামো। আচ্ছা, তারপরে সাবার্বস অর্থ কি? এটা হচ্ছে মানে শহর প্রান্তীয় জায়গা। হ্যাঁ, শহর প্রান্তিক রাইট, জায়গা। শহরের প্রান্তীয় অঞ্চল। হ্যাঁ, আচ্ছা, উইস্ক অর্থ কি? উইস্ক অর্থ মনে নেই। উইস্ক মানে হলো যে খুব দ্রুত কোনো জায়গায় আসা যাওয়ার কোনো একটা, মানে একটা কমিউনিকেশন সিস্টেম। ঠিক আছে, যেমন মেট্রো রেল দিয়ে তুমি ইচ্ছা করলে
আধা ঘন্টার ভিতরে তুমি গাজীপুর থেকে তুমি বা 45 মিনিটে তুমি গাজীপুর থেকে তুমি একদম মতিঝিল চলে যেতে পারবে। এটা উইস্ক। কিন্তু এমনি যদি বাস দিয়ে আসো তাহলে হয়তো 4-5 ঘন্টা লাগতে পারে আল্লাহর রহমতে। ঠিক আছে, এটা উইস্ক। হুম। এই ধরনের সিস্টেম থাকা দরকার। আচ্ছা, তারপরে হলো ওয়েজ। ওয়েজ মানে কি? কি? ওয়েজ 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 মানে হচ্ছে ফাঁকা জায়গা। ঠিক আছে। আচ্ছা, রিগলিং মানে কি? রিগলিং এটাও জানি না। রিগলিং মানে খুব চাপাচাপি করে, খুব কষাইয়া চাপাইয়া একটা কোথাও ঢোকা। আচ্ছা, এক্সস্ট মানে কি? এক্সস্ট এক্সস্ট মানে ক্লান্ত। আচ্ছা, তারপর র্যাঞ্চিং মানে কি? র্যাঞ্চ এক্সস্ট মানে ক্লান্ত, এটা জানতাম। রেঞ্চিং ওইটাও জানি না। র্যাঞ্চ এই যে আমরা র্যাঞ্চ করি না, যে বাসায় টিউবওয়েল বা ওই যে দেখো না, এক ধরনের যারা এই যে পানির লাইনের কাজ করে, এরা এক ধরনের র্যাঞ্চ ব্যবহার করে না টাইট করার জন্য? এটা মুচড় দিয়ে এটা হুম হুম। টাইট করে। হ্যাঁ, জি। এটা হলো র্যাঞ্চ করা। অর্থাৎ কোনো কিছুকে মানে খুব মুচড়িয়ে একটা মুচড়ানো বা মুচড়িয়ে মুচড়িয়ে বা এটাকে একটা ডিরেকশনের দিকে নিয়ে যাওয়া। স্টার্টারিং মানে কি? স্টার্টারিং মানে হলো থেমে থেমে চলা। ঠিক আছে, স্টার্টারিং মানে, স্টার্টারিং অর্থ কি? হ্যালো? থেমে চলা। থেমে থেমে চলা, রাইট। তাহলে এখন তুমি করো বাম দিকের শব্দগুলো, কলাম বি এর তুমি অর্থগুলো জানো? এখানে কোনটা তোমার অজানা রয়েছে? এগুলো মনে হয় তোমার জানা আছে। দেখো তো কোনটা তোমার অজানা। Which word is কলাম বি থেকে যে কলাম বি তে তুমি দেখো ABCD, এখানে কোন ওয়ার্ডের মিনিংটা তুমি জানো না, আননোন টু ইউ? আপনি বলে দেন না। না, আমি তো বলতেছি তো, তুমি তো জানো। যেমন শেকিং অর্থ কি? কাপা। কাঁপা, নাড়ানো বা কোনো কিছু মুভ মুভ করানো। টায়ার টায়ার আউট মানে কি? এটা জানি না। এটা ক্লান্ত। তারপরে রোড এন্ড রেল নেটওয়ার্ক তো বুঝোই। ফল্টারিং মানে কি? এটাও জানি না। ফল্ট, ফল্ট থেকে ফল্টারিং, দোষ বা এখানে ত্রুটি। আচ্ছা, টুইস্টিং সাডেনলি এন্ড ভায়োলেন্টলি, টুইস্টিং তো বুঝোই নাকি? টুইস্ট মানে কি? হুম হুম। মোচড়ানো। মোচড়ানো। হ্যাঁ, আচ্ছা, ইন কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশন মানে কি? কন্ট্রাডিকশন মানে কোনো কিছুতে ঝগড়া বিবাদ বা একটা মানে কোনো কিছুতে একটা মনে করে মতবিরোধ থাকা আর কি। তারপরে আর রেসিডেন্সিয়াল আরবান এরিয়া আউটসাইড দ্য সিটি, এটা তো বুঝোই। রেসিডেন্সিয়াল তো বুঝোই, মানে যেখানে বসবাস করে মানুষ। আরবান মানে কি? আরবান অর্থ কি? আরবান অর্থ শহর। ঠিক আছে। ফোর্স ইনটু এ ন্যারো স্পেস, এখানে অর্থ তো জানো মনে হয়। ফোর্স ইনটু অর্থ তো জানো, ন্যারো স্পেস তো বুঝো নাকি? ন্যারো মানে সরু চিকন বা চাপা। টু মুভ সাডেনলি এন্ড কুইকলি অর্থ জানো, পিপল হু আর ওয়াকিং রাদার ট্রাভেলিং ইন আ ভেহিকল। আচ্ছা, এবার তাহলে তো মোটামুটি তোমার কলাম এ এর অর্থ তোমার জানা হয়ে গেছে, বি এর অর্থ জানা হয়েছে। এবার তুমি মিলাও, যেটা আগে মিলে সেটাই মিলাও। অর্থাৎ কলাম এ এর শব্দের সাথে কোনটা কলাম বি এর শব্দের ব্যাখ্যা কোনটা মিলবে সেটা তুমি মিলাও দেখি। যে কোনো একটা মিলাও, অসুবিধা নেই, যেটা সহজ মনে হয় প্রথম। কেমনে মেলাবো আমি? সহজ তো, যেমন এই যে তোমার জন্য সহজ, সহজ হলো ধরো ধরো তুমি যেটা জানো, সাবার্বস তুমি জানো যে এটা শহরের প্রান্তীয় অঞ্চল। তাহলে কোনটা দেখো, বি কলামে শহরের প্রান্তীয় অঞ্চল কোনটা বুঝাইছে, কোনটা দিয়ে বুঝাইছে? ABCDEFGHI কোনটা দিয়ে বুঝাইছে? তাহলে ওই যে সাবার্বস হলো নাম্বার 5, তাহলে 5 এর সাথে যেটা মিলবে সেটা তুমি বলবা যে এটার সাথে এটা মিলে। চিন্তা করো। হুম। চিন্তা করতে পারতেছো না? খারাপ লাগতেছে? পারতেছি না, বলেন আপনি। ও,
চিন্তা ভাবনা করবা না? রাইখা দাও, পরে এই ব্রেনটা দিয়া পরে এটা দিয়ে টক বানায় খাইবা। কি করবা আর, ব্রেনটা এখন খাটাইতে চাও না। এই যে দেখো, এই যে খুব সহজ, এটা সাবার্বস। এই যে দেখো একটা শব্দ আছে জি নাম্বারে, জি নাম্বারটা পড়ো তো, কি বলছো, অর্থটা কি? জি নাম্বারটা পড়ো তো। A residential urban area outside the city. এটা অর্থ কি দাঁড়াইলো? মিলবে সাবার্বের সাথে? এটা মিলবে কি মনে হয়? মনে হয় মিলবে। মিলবে, রাইট। কারণ রেজিডেন্সিয়াল আরবান এরিয়া অর্থাৎ আউটসাইড দ্য সিটি, সিটির মূল শহরের বাইরে, দ্যাট মিনস বেশি দূরে না, অদূরে একটা রেসিডেন্সিয়াল আরবান এরিয়া, শহরে অঞ্চলের একটা বসবাসের জায়গা, এটাকে আমরা বলি সাবার্বস। যেমন ঢাকা শহরে অনেক মানুষই কিন্তু সাভারে থাকে, তারপরে তোমার নারায়ণগঞ্জে থাকে, বা ওই যাত্রাবাড়িতে থাকে, অথবা আরো সাইডে যেগুলা, ওই ধরো বছিলা ব্রিজ পারিয়া ওই আরো দূরে থাকে, এগুলো হলো সাবার্বস। একটা তো পেরে গেলে তুমি। তারপরে দেখো এবার পেডেস্ট্রিয়ানস, এটা সহজ, পথচারী, কোনটা মিলতে পারে দেখো তো। উফ, কেমনে মেলাবো, খুব কিছু সহজ। মাথায় এই যে দেখো এখানে পথচারী, পিপল হু আর ওয়াকিং এক্সস্ট রাদার দেন ট্রাভেলিং ইন এ ভেহিকেল, এগুলো হলো। এক্সস্ট এটা কার? সাবান খাবা? পথচারী, এই যে যে নাম্বারটা, ফারাবি, জি। যে নাম্বারটা পড়ো। হুম, People who are walking rather than traveling in a vehicle. হুম, ওরা হচ্ছে, ওরা কি রিংলিং? বুঝতে পারছো? জি হ্যাঁ, জি বুঝতে পারছি। পেডেস্ট্রিয়ান মানে পথচারী, মানে পিপল হু আর ওয়াকিং রাদার দেন ট্রাভেলিং ইন এ ভেহিকেল, মানে যারা হাঁটে আর কি, পথচারী, সোজা কথা। এরপর দেখো আরেকটা শব্দ দেখো, ইনফ্রাস্ট্রাকচার, বিল্ডিং, রোড ঘাট, বহুত অবকাঠামো, এটা কোনটা মিলে দেখো তো। পারতেছি না, হ্যাঁ। পারতেছো না? আপনি বলেন, আমি শুনি। এই যে এটা হলো রোড এন্ড রেল নেটওয়ার্ক, ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে, হুম, রোড এন্ড জি। রেল নেটওয়ার্ক। আর তারপরে দেখো উইস্ক, উইস্ক কোনটা হতে পারে? তোমাকে তো উইস অর্থগুলো বলে দিলাম, এরপরে যে না পারো তো কেমনে। উইস কথা আরেকবার বলেন। উইস্ক মনে হলো যে তোমার খুব দ্রুত মুভ করা, উইস্ক। আচ্ছা, তাহলে এখানে হবে হচ্ছে, দাঁড়ান, ফোর্স ইনটু an airspace. হ্যাঁ, না না না, টু মুভ সাডেনলি এন্ড কুইকলি। হ্যাঁ, হ্যাঁ, এই তো, এটা ঠিক আছে। এরপরে তোমার আরেকটা বলি, প্যারাডক্সিক্যালি, এটা কি হবে? এটা মানে বলেন। প্যারাডক্সিক্যাল মানে হলো যে আপাত দ্বন্দ্ব মূলক যে বিষয়টা। চুপ থাকো, কথা বলো না। হুম, আপাত দ্বন্দ্ব অর্থাৎ একটা জিনিস খারাপ, তো খারাপে তো আমরা যাই না, কিন্তু মানুষ দলে দলে জি যাচ্ছে, তাহলে এটা একটা আপাত দ্বন্দ্বের বিষয় না, জি। আপাত বিরোধ একটা বিষয়, তাহলে কোনটা হতে পারে? টুইস্টিং সাডেনলি এন্ড ভায়োলেন্টলি। না, এটা হলো ইন কন্ট্রাডিকশন। এখানে কন্ট্রাডিকশন আছে, অর্থাৎ এখানে বিবাদ, দ্বন্দ্ব আছে, বিবাদ আছে, ঠিক আছে, বুঝতে পারছো? ওকে। আচ্ছা, তারপরে দেখো আমি বলেছি, আহ তারপরে হলো তোমার কোনটা করো, ওয়েজ, ওয়েজ কোনটা হতে পারে?
ওয়েজ। কোনটা হতে পারে? ওয়েজ মানে বলেন। ওয়েজ মানে হলো যে তোমার ফাঁকা জায়গা বা তাহলে এটা হচ্ছে কষ্ট করে কোথাও প্রবেশ করার একটা সুযোগ সুবিধা এরকম। আচ্ছা, এটা না পারলে তুমি এরপরটা করো। residential urban area outside the city. হ্যাঁ, ওয়েজ হবে হচ্ছে ফাঁকা জায়গা, তো না, তো হচ্ছে a residential urban area outside the city. না না না, এটা তো অলরেডি হয়ে গেছে। তাহলে কি হবে? Force. ফাঁকা জায়গার মতো ফোর্স ইনটু এ ন্যারো স্পেস। ওয়েজ, ওয়েজ মানে হচ্ছে ফোর্স ইনটু এ ন্যারো স্পেস, একটা চিকন জায়গায় তুমি জোর করে প্রবেশ করাইলা কোনো কিছু। ওয়েজ, ঠিক আছে। হুম। এবারে দেখো তোমার এক্সস্ট, এটা কি হবে? ক্লান্ত। এটা সহজ। না, আমাদের চুপ থাকো, পরে দিছি। হ্যাঁ, এক্সস্ট মানে টায়ার আউট, বুঝছো? হ্যালো, রাবি আসো নাকি? হ্যালো। আসি তো। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে না? হুম। এক্সস্ট মানে টায়ার আউট। স্টার্টারিং মানে কি হবে? থেমে থেমে চলা। হুম। তো ঘুম স্টার্টারিং আসছে। দরকার নাই, তুমি র্যাঞ্চিং বলো, র্যাঞ্চিং, এটা পারবা। স্টার্টারিংটা দরকার নাই, তুমি র্যাঞ্চিং বলো। হুম। হ্যালো রবি। আপনি বলেন, রেঞ্জিং মানে কি বলেন? আচ্ছা, আমি বলতেছি, তুমি তো কিছুই বলো না, তো না বললে শিখবা কেমনে কও? স্টার্টারিং মানে এখনো খাইনি, স্টার্টারিং টায়ার্ড মানে লাগতেছে তো। ফল্টারিং। স্টার্টারিং মানে ফল্টার করা, থেমে থেমে চলা। ঠিক আছে। আচ্ছা, আর র্যাঞ্চিং মানে হলো টুইস্টিং সাডেনলি এন্ড ভায়োলেন্টলি। ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল। তাহলে আজকে আমরা এখানে রেখে দিচ্ছি, কেমন? তো কালকে বিকাল 4:30টায় যদি পড়াইতে পারি পড়াবো, আর নাহলে সন্ধ্যার পরে, কেমন? ঠিক আছে। হুম। হ্যাঁ, পড়াবি। ওকে। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম।